আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যার সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো। পুরোটা সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে রয়েছে আমরা দুজন, আমি আফসানা সুরাইয়া এবং আমি সাবরিনা ফিরোজ। যাচ্ছি বিস্তারিত সংবাদে। আর শুরুতেই বাজেট প্রসঙ্গ। করোনাকালে রাজস্ব বাড়ানোর পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টিতে উৎসাহিত করতে 2021-22 প্রস্তাবিত বাজেটে কর্পোরেট ট্যাক্স কমানো হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী মুস্তাফা কামাল। বিকেলে ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি জানান, কোভিড মোকাবেলাকে প্রাধান্য দিয়ে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে। বাজেট ঘাটতি মেটাতে ঋণের বোঝা বেশি নয় জানিয়ে অর্থমন্ত্রী বলেন, কেবল ঋণ পরিশোধ নয়, আগামীতে ঋণ দেওয়ার সক্ষমতা অর্জনের পথে এগোচ্ছে বাংলাদেশ। সেলিম মালিকের রিপোর্ট। প্রস্তাবিত বাজেটের খুঁটিনাটি তুলে ধরার পাশাপাশি এর নানা বিষয়ে ব্যাখ্যা দিতে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে হাজির হন অর্থমন্ত্রী। তবে করোনা অতিমারির কারণে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় ভার্চুয়াল প্ল্যাটফর্মে। প্রস্তাবিত বাজেটে গরিব কিংবা মধ্যবিত্ত নয়, বরং কর্পোরেট ট্যাক্স কমিয়ে সুবিধা দেওয়া হয়েছে ধনীদের। সাংবাদিকদের এমন প্রশ্নে অর্থমন্ত্রীর জবাব, রাজস্ব বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতেই এমন সুযোগ। যদি কর্মসংস্থান আমরা সৃষ্টি করতে না পারলাম, কর্মসংস্থান সৃষ্টি কেই করবে? গভর্নমেন্ট তো করতে পারবে না, গভর্নমেন্টের একটা লিমিটেশন আছে। প্রাইভেট সেক্টরকেই কর্মসংস্থানের ব্যবস্থাটি নিতে হবে এবং সেই জন্য প্রাইভেট সেক্টরকেই আমাদের এই পুরো ইকোনমিক সিস্টেমের একদম ড্রাইভিং সিটে বসাতে হবে, তাদের বসতে হবে, আমাদের তাদের সাহায্য করতে হবে বসানোর জন্য, এবং তারা এগিয়ে নিয়ে যাবে আমাদের অর্থনীতি। করোনা থেকে অচিরেই নিস্তার মিলছে না, এমনটা ধরেই স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। তিনি বলেন, প্রয়োজনে অন্য খাত থেকেও সহায়তা নেওয়া হবে। কেনাকাটায় দুর্নীতি রোধে সরকার সোচ্চার বলে জানান অর্থ সচিব। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে সবাইকে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসা। তো আমরা সেই কাজটি করার জন্যই আমরা আমাদের তরফ থেকে আমরা প্রস্তুত। অর্থের ব্যবস্থা রেখেছি। স্বাস্থ্য খাতে যে কেনাকাটা হয় এটা অনেকটা সাপ্লাই সাইড ড্রিভেন। তো আমরা যেটা করবো আগামী অর্থ বছরে, আমরা এটাকে ডিমান্ড সাইডে নিয়ে আসার চেষ্টা করছি। বাজেট ঘাটতি মেটাতে দেশি বিদেশি ঋণ সরকার সহজেই পরিশোধ করছে বলে জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, এবার ঋণ দেওয়ার সক্ষমতার দিকে এগোচ্ছে বাংলাদেশ। ডেফিসিট আমাদের, এটা আমরা অবশ্যই বহন করতে পারবো। সময় খুব কাছাকাছি এসে গেছে যে আমরা ঋণ নিব না, ঋণ দিব। আমাদের কিন্তু এখন ঋণ দেওয়ার সময় এসে গেছে। 7.2% জিডিপির প্রবৃদ্ধি অর্জনের জন্য সরকার প্রস্তুত বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, দেশের অর্থনৈতিক ক্ষেত্রগুলো এখনো অনেক শক্তিশালী। সেই সমস্ত প্ল্যাটফর্মগুলো খুব স্ট্রং। সেলিম মালিক, আরটিভি, ঢাকা। বাজেটে কালো টাকা সাদা করার অবাধ সুযোগ দুর্নীতিকে উৎসাহিত করবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। তারা বলছেন, বিদ্যমান সুযোগ বহাল থাকলে বৈধ করদাতাদের প্রতি অবিচার করা হবে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির সাবেক চেয়ারম্যান এম হাফিজউদ্দিন খান এই সুযোগ আর না দেওয়ার আহ্বান জানান। তবে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নিতে 1 মাস সময় লাগবে বলছেন অর্থমন্ত্রী। আরও জানাচ্ছেন নাজিফ ফরাইজি। মাননীয় সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। করোনায় ক্ষতিগ্রস্ত অর্থনীতিকে জাগিয়ে তুলতে গত বছর বাজেটে কালো টাকা সাদা করার অবাধ সুযোগ রাখা হয়েছিল। 2020-2021 সালের বাজেটে বলা হয়, ব্যক্তি শ্রেণীর করদাতারা অপ্রদর্শিত অর্থ, জমি, ভবন, ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্টের প্রতি বর্গ কিলোমিটারের ওপর নির্দিষ্ট হারে এবং নগদ অর্থ, ব্যাংকে গচ্ছিত অর্থ, সঞ্চয়পত্র, শেয়ার, বন্ড বা অন্য কোনো সিকিউরিটিজের ওপর 10% কর দিয়ে আয়কর রিটার্নে দেখালে কোনো কর্তৃপক্ষ এ বিষয়ে প্রশ্ন তুলতে পারবে না। কোভিড-19 প্রাথমিক অভিজ্ঞতা মোকাবেলা করে সরকারের এই উদ্যোগের সুযোগ নিয়ে এ যাবৎকালে সবচেয়ে বেশি কালো টাকা সাদা করা হয়েছে চলতি অর্থ বছরে। 1 জুলাই 2020 সাল থেকে 30 জুন 2021 সাল পর্যন্ত এ সময় দেয়া হয়েছিল। বৃহস্পতিবার জাতীয় সংসদে 2021-2022 সালের বাজেট বক্তৃতায় কালো টাকা সাদা করার এই বিশেষ সুযোগ থাকবে কিনা তা নিয়ে কিছু জানাননি অর্থমন্ত্রী। দেশ ও জাতির উন্নয়নের পাশাপাশি তবে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এ নিয়ে প্রশ্নের জবাব দেন তিনি। সমাজে যে ইকুইটি যেটা আছে, ইকুইটেবল জাস্টিস এনশিওর করা যাবে না যদি এটা অব্যাহত থাকে। এই সমস্ত জিনিস চিন্তা করে আমরা এই আরো 1 মাস আমরা এখন দেখবো আবার।
সাধারণ মানুষ বলছেন দুর্নীতিকে উৎসাহিত করে বাজেটে এমন কিছু থাকা উচিত না। যারা কালো টাকা অলরেডি আর্ন করেছেন তারা অবশ্যই দুর্নীতিবাজ, এবং অবশ্যই আমরা চাইবো না যে দুর্নীতিবাজরা সহজেই এভাবে পার পেয়ে যাক। দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া এটা কেউ চায় না, আমরাও চাই না। কাজে এই ধরনের যে নীতিমালা এগুলো বর্জন করা উচিত। বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ নৈতিক ও আইনের শাসনের পরিপন্থী বলে মনে করেন অর্থনীতিবিদরা। আমরা যদি 10% করে দিয়ে দিই, তাহলে যারা স্বাভাবিকভাবে 30% হারে কর দিচ্ছেন তাদের জন্য কিন্তু একটা অবিচার করা হয়। আমি চাঁদাবাজি করে, আমি ঘুষ খেয়ে টাকা সঞ্চয় করেছি, সেই টাকাকে আমি সাদা করে দেব, তাহলে তো কোনো আইনের শাসন থাকলো না দেশে, তাহলে তো দেশে কোনো প্রকার নৈতিকতা থাকলো না। গতবার যেটা দেওয়া হয়েছিল সেইভাবে যদি রাখে সেটা একেবারেই গ্রহণযোগ্য নয়, সেটা রাখা উচিতই হবে। টিআইবির সাবেক এই চেয়ারম্যান কালো টাকা সাদা করার সুযোগ প্রত্যাহারের দাবি জানান। সরকার ছাড়া সরকারের বাইরে যারা সবাই এটা নিন্দা করে আসছে, এটা বন্ধ করতে বলেছে, এটা বন্ধ করে নাই। এটা নৈতিকতার মানদণ্ড থেকে আরম্ভ করে সব ইকোনমিক পয়েন্ট অফ ভিউ থেকে সব যে কোনো পয়েন্ট সব থেকেই এটা নিন্দনীয়, এটাকে প্রত্যাহার করা উচিত। সুযোগ। নাজিব ফরাজি, RTV, ঢাকা। জীবন জীবিকার বাজেট বলা হলেও করোনা সংকট থেকে উত্তরণের দিক নির্দেশনা নেই, এমনকি বাজেটে নেই করোনা প্রতিরোধে আর্থিক ব্যবস্থাপনার স্বচ্ছ রূপরেখা। 2021-22 অর্থবছরের প্রস্তাবিত বাজেট পর্যালোচনা করে এমনটি বলছে সেন্টার ফর পলিসি ডায়ালগ, CPD। দেশের বর্তমান প্রেক্ষাপটে কয়েকটি মেগা প্রকল্পের বরাদ্দ কমানো এবং বৈদেশিক সাহায্য নির্ভরতা কমানো উচিত ছিল বলে মনে করেন প্রতিষ্ঠানটি। আতিকা রহমানের রিপোর্ট। 2021-22 অর্থবছরের প্রস্তাবিত বাজেট পর্যালোচনা নিয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগ, CPD সংবাদ সম্মেলন। মিস্টার তামিম আহমেদ, মিস নওশিন নাওয়ার। পর্যালোচনায় CPD বলছে বাজেটে কাঠামোগত দুর্বলতা রয়েছে, ঘাটতি পূরণ নিয়েও নেই সুনির্দিষ্ট রূপরেখা, স্বাস্থ্য, কৃষি ও কর্মসংস্থান সৃষ্টিতে দেয়া হয়নি অগ্রাধিকার, এবং বাজেটে সামষ্টিক অর্থনৈতিক কাঠামো দেশের বর্তমান বাস্তবতার সাথে কোনো মিল নেই। CPD নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, দুর্বল অনুমতির উপর ভিত্তি করে বাজেট ঘোষণা করা হয়েছে। করোনা মোকাবেলায় নেই সঠিক রূপরেখা, স্বাস্থ্য খাতে বরাদ্দ কম এবং আর্থিক স্বচ্ছতা বাস্তবায়নের প্রক্রিয়া অনুপস্থিত। এই বছরে আমরা দেখলাম যে কোভিড ব্যবস্থাপনা নিয়ে এই বাজেট ডকুমেন্টে চিন্তার একটা স্বচ্ছতা রয়েছে, কিন্তু সেই চিন্তার স্বচ্ছতার সাথে বরাদ্দ কিংবা পদক্ষেপের কোনো মিল পাওয়া যাচ্ছে না। আগামী 3 বছর, 4 বছর, 5 বছর ধরে কী ধরনের কাজ করব, সেই ধরনের একটা মধ্যমেয়াদী পরিকল্পনা, পরিষ্কার নীতিমালা সেটি থাকা দরকার। করোনার কারণে আর্থিক সংকট কিভাবে সাধারণ মানুষ কাটিয়ে উঠবে সে ব্যাপারে সঠিক দিক নির্দেশনা নেই প্রস্তাবিত বাজেটে। তাছাড়া মধ্যবিত্তদের উপর চাপিয়ে দেয়া হয়েছে করের বোঝা। কাঠামোগত দুর্বলতা নিয়ে বাজেটটাকে পেশ করা হয়েছে। আয় বৈষম্য, ভোগ বৈষম্য এবং সম্পদ বৈষম্য হ্রাস করা, এটা কিন্তু বাজেট দেওয়ার ক্ষেত্রে এটা কিন্তু একটা বড় একটা ফিলোসফিক্যাল এটার একটা আর্গুমেন্ট। কর্মসংস্থান সৃষ্টি করা বা নতুন দরিদ্র যারা হয়েছেন তাদের জন্য স্পেসিফিক্যালি আইডেন্টিফাই করে তাদের জন্য সহায়তা করা, সেগুলো প্রত্যক্ষভাবে নাই, হ্যাঁ পরোক্ষভাবে বলতে পারেন। ওই যে ব্যবসায়ীরা বলেছেন যে তারা এটাকে ওয়েলকাম করেছেন। বর্তমান প্রেক্ষাপটে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ কয়েকটি মেগা প্রকল্পে বরাদ্দ কমানোর পরামর্শ দিয়েছে CPD। রূপপুর পারমাণবিক প্রকল্পের জন্য সর্বোচ্চ বরাদ্দ রাখা আছে এবং এই প্রকল্প শেষ হবে 2025 সালে, কারণ আমরা পায়রার বাড়তি বিদ্যুৎ এখন ব্যবহার করতে পারছি না। আসলেও সাধারণ মানুষের জন্য টাকা দরকার ছিল, কিন্তু সেখানে টাকা কেটে ফেলা হয়েছে। কয়রার মতো এলাকাতে সাধারণ মানুষ ছোট্ট একটা বাঁধের জন্য আন্দোলন করে, কিন্তু অন্য ক্ষেত্রে বড় প্রকল্পের জন্য টাকা বরাদ্দ দেওয়ার পরও তারা সেটি খরচ করতে পারে না, অথচ কয়রার মানুষটি বাঁধটি পায় না। সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বৃদ্ধি এবং অনুন্নয় ব্যয় কমিয়ে উন্নয়ন ব্যয় বাড়ানোর তাগিদ দিয়েছে CPD। সাধারণ মানুষের জন্য সরকারের আরেকটু সচেতন হওয়ার। আতিকা রহমান, RTV, ঢাকা। রাখা দরকার যে স্বাস্থ্য খাতে অনিয়ম, দুর্নীতি বন্ধ ও সংস্কারের উপর নজর দেয়া না হলে বাজেটে বরাদ্দ বাড়িয়ে জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা কঠিন হবে বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। সঠিক পরিকল্পনা ও জবাবদিহিতা নিশ্চিত করা না গেলে বরাদ্দকৃত অর্থ দুর্নীতিবাজদের পকেটে চলে যাওয়ার আশঙ্কা করছেন জনস্বাস্থ্যবিদরা। দেখুন আপের শাহরিয়ারের রিপোর্ট। 2021-22 অর্থবছরের বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ দেওয়া হয়েছে 32,431 কোটি টাকা, যা মোট বাজেটের 5.4%। করোনা মোকাবেলায় থোক বরাদ্দ রাখা হয়েছে 10,000 কোটি টাকা। আমদানি শুল্ক প্রত্যাহার করা হয়েছে মেডিকেল সরঞ্জাম ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী কেনায়।
গেল বছর চেয়ে ৩,৪৮৪ কোটি টাকা বেশি বরাদ্দ দেওয়া হলেও তা কতটা জনগণের উপকারে আসবে তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। কেননা গেল বছরের করোনা মহামারীর জন্য থোক বরাদ্দ যথাযথ পরিকল্পনা অনুযায়ী খরচ করা হয়নি। অবকাঠামো উন্নয়নের নামে উল্টো নানা প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির তকমা লেগেছে স্বাস্থ্য খাতে। স্বাস্থ্য খাতে গত বাজেটেও কিন্তু প্রায় দ্বিগুণের কাছাকাছি বরাদ্দ বাড়ানো হয়েছিল, কিন্তু আমরা দেখেছি স্বাস্থ্য খাতে ওই বরাদ্দকৃত অর্থ কিন্তু খরচ করা যায় এবং স্বাস্থ্য খাতে নানা ধরনের অনিয়ম, দুর্নীতি এবং বেশ কিছু সমস্যার কথা কিন্তু আমরা দেখেছি এবং আপনারা মিডিয়া তো খুব শক্তভাবে তুলে ধরেছে। এখন এবারে বাজেটে যখন বরাদ্দ বাড়ানো হচ্ছে, আমরা কি নিশ্চিত হতে পারছি যে ওই ঘটনাগুলোর পুনরাবৃত্তি ঘটবে না? বাজেটের সুফল পেতে দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা ও স্বাস্থ্য খাতের সংস্কার জরুরি বলে মত জনস্বাস্থ্যবিদদের। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পুনর্বিন্যাস, দক্ষ জনবল নিয়োগ, সঠিক পরিকল্পনা এবং দক্ষ প্রশাসন গড়ে তোলা এবং দুর্নীতির অবসায়ন, এগুলো করতে পারলেই আমরা বরাদ্দকৃত অর্থকে কাজে লাগাতে পারবো এবং জনগণের স্বাস্থ্য রক্ষায় সঠিকভাবে আমাদের প্রত্যাশা পূরণ করতে পারবো। আর সেটি করতে না পারলে বরাদ্দ অর্থ দুর্নীতিবাজদের পেটেই চলে যাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী বাংলাদেশে চিকিৎসা সেবায় সরকারের খরচ 26%, আর বাকি 74%ই খরচ হয় রোগীদের পকেটের টাকায়। কাজেই সঠিক পরিকল্পনার মাধ্যমে স্বাস্থ্য খাতের উন্নয়নে নজর দেবে সরকার, এমন প্রত্যাশা সবার। আপেল শাহরিয়ার, RTV, ঢাকা। বাজেট আসে, বাজেট যায়, কিন্তু সাধারণ মানুষের জীবন বদলায় না। তাই বাজেট নিয়ে তাদের কোনো আগ্রহও নেই। বিশেষ করে করোনাকালে যেখানে জীবন জীবিকা সবই বিপর্যস্ত, সেখানে এগুলো নিয়ে ভাবার অবকাশ কোথায়? যদিও এবারে জাতীয় বাজেটে অনেক মানুষকে সামাজিক সুরক্ষার আওতায় আনার পরিকল্পনা রয়েছে, তবে অর্থনীতিবিদরা বলছেন তা খুবই সামান্য। খান আলমিনের রিপোর্টে বিস্তারিত। চাঁদপুরের মনির হোসেন 30 বছর ধরে রিকশার প্যাডেলে ঘুরছে জীবনের চাকা। পরিবার থাকে গ্রামে, নিজে মগবাজারে। করোনার আগে দিনে আয় ছিল 700-800 টাকার মতো, এখন সেটা 500-তে নেমেছে। বাজেটে নিত্যপণ্যের দাম এখনও তেমন না বাড়লেও আগে থেকেই চড়ে থাকা বাজারই নাবিশ্বাস উঠেছে মনির হোসেনের। এখন আমাদের চলা খুব কষ্ট। আমি দৈনিক রুজি করি, দৈনিক খাইতে পারবেন না তো, কিস্তি দিবেন কিভাবে? 500 টাকা রুজি হইলে আরো 100 টাকা চা বিস্কুট এমনি খরচ, একটা রিক্সা ড্রাইভারের যেমনি হইব এমনি খরচ। সরকার লকডাউনে 35 লাখ পরিবারকে 2,500 টাকা করে দিয়েছে। সামাজিক সুরক্ষার আওতায় সে সংখ্যা আরও বাড়ার ইঙ্গিত মিলেছে বাজেট প্রস্তাবে। কিন্তু মনিরের তাতে কী লাভ? আগের তালিকাতেই যখন ঠাঁই হয়নি, পরেরটা যে হবে নিশ্চয়তা কি? আমার দিব কি? আমি তো ওই লোকটাই দেখি না, আমি পাবো কিভাবে? আমার পিছে তো ওই লোক নাই। আমাকে একজনের ডাকি যে দিব মনির তোমার নম্বর দাও টাকা পাইবা, এরকম লোকই তো আমি দেখি না। মনিরের মতো অনেকেই জীবনের তাগিদে ঢাকা এসেছেন, বাহারি কাজ করে ঢাকাকে সচল রেখেছেন। তাদের কারো জীবনেই বাজেট গতি আনেনি। কিছুই পাইনি, সব এই সরকারের এই করোনার ইয়াতে আর কি পাইনি, কিছু দেয় নাই। আমার কাছে আসলে না আমরা বলতে পারতাম হ সরকার 2টা পাইছি বা খাইছি, এইভাবে চলতেছি, সরকার দেখতেছি, কিন্তু আমরাই চলতেছি, আমরা আর কেউ দেওয়ার মতো লোক নেই। করোনায় দরিদ্রের সংখ্যা বেড়েছে দ্বিগুণের কাছাকাছি। বিভিন্ন জরিপ বলছে দরিদ্র মানুষ এখন মোট জনগোষ্ঠীর 40 ভাগের মতো, সংখ্যায় 2.5 কোটি। সামাজিক সুরক্ষা খাতে এবার 1,07,614 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। অর্থনীতিবিদরা বলছেন দরিদ্র মানুষের হাতে নগদ টাকা দেওয়ার কোনো সুস্পষ্ট নির্দেশনা নেই এই বিশাল অঙ্কে। বরাদ্দের টার্মসে আপনি যদি দেখেন তাহলে বরাদ্দের কথা এবং প্রতিশ্রুতি আছে, কিন্তু এগুলো কার্যকরী করার কোনো ইনস্টিটিউশনাল মেকানিজম এবং গভর্নমেন্টের যে ক্যাপাসিটি সেটা নাই, এবং সেটা গত বছরই প্রমাণিত হয়েছে। তিনি বলছেন আয় কমেছে এমন লোকজনের জন্য বাজেটে তেমন কিছু নেই, এমনকি নতুন দরিদ্র হয়েছেন তাদের কথাও নেই বাজেটে। তাই জীবন জীবিকার প্রাধান্য দিয়ে সুদৃঢ় আগামীর পথে বাংলাদেশ, এমন স্লোগানের যৌক্তিকতা খুব একটা খুঁজে পাওয়া যাচ্ছে না। খান আলামিন, RTV, ঢাকা। 2021-22 অর্থ বছরের বাজেট বাস্তবভিত্তিক ও সময়োপযোগী বলে মনে করে আওয়ামী লীগ। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জীবন জীবিকাকে প্রাধান্য দিয়ে সব স্তরের মানুষের জন্য বাজেট দেওয়া হয়েছে। বিভিন্ন মহল এর প্রশংসা করলেও
বিএনপি বাজেট নিয়ে আবোল তাবোল বলছে বলেও মন্তব্য করেন সেতুমন্ত্রী। সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সদস্য সংগ্রহ ফর্ম বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় চিহ্নিত চাঁদাবাজ, সন্ত্রাসী, ভূমিদস্যু এবং মাদকের সাথে জড়িতদের দলে অন্তর্ভুক্ত না করার জন্য হুঁশিয়ার করেন সাধারণ সম্পাদক। মাথা পিছু আয় এবার 2227। ফকুল সাহেবরা এটা কল্পনাও করতে পারেন না। অন্ধ বিদ্বেষ প্রসূত কথামালার চাতুরি হচ্ছে বিএনপির বাজেট সমালোচনা। কাজে এই দলের কাছে কোনো শুভ বুদ্ধিসম্পন্ন চিন্তার কথাটা ভাবাই যায় না। চোখ থাকতেও তারা হাওয়া ভবনের কালো চশমা পরে আছে। বাজেটে অর্থনীতির নানা দিক ও বিশাল সংখ্যার আর্থিক উপস্থাপনার মাধ্যমে জনগণের সাথে ভাওতাবাজি করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই বাজেটে জনস্বার্থের কোনো প্রতিফলন ঘটেনি। করোনাকালেও সামাজিক সুরক্ষার নামে মানুষের সাথে প্রতারণা করা হচ্ছে বলেও মনে করেন তিনি। বলেন, দুর্নীতির ধারাবাহিকতা রক্ষার বাজেট এটি। এতে বাস্তবতার সঙ্গে কোনো মিল নেই। কোথা থেকে ঘাটতি পূরণ হবে তারও সুনির্দিষ্ট কোনো রূপরেখা নেই। দুপুরে গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে বাজেট প্রতিক্রিয়ায় এসব কথা বলেন মির্জা ফখরুল। দুর্নীতির ধারাবাহিকতা রক্ষার বাজেট। জনগণের সমর্থনহীন ঋণ জনগণের উপর করের বোঝা চাপিয়ে পরিশোধ করা হবে। সার্বিকভাবে বাজেট বাস্তবায়নের স্বচ্ছতা ও দুর্নীতি প্রতিরোধ নিশ্চিতে সুনির্দিষ্ট পথরেখা না থাকায় উদ্বেগ প্রকাশ করছি। প্রস্তাবিত বাজেট দেখে মনে হবে সরকার মনে করে না আগামী দিনেও জনগণের ভোটের প্রয়োজনীয়তা আছে তাদের। মধ্যবিত্তদের সামাজিক নিরাপত্তা খাতে অন্তর্ভুক্ত করার কোনো ঘোষণা দেওয়া হয়নি বা মধ্যবিত্তকে হতাশ করেছে। আধুনিক দুর্নীতি প্রতিরোধে আন্তর্জাতিক দুর্নীতি দমন কাঠামোর মূল দুর্বলতা এবং ফাঁক ফোকরগুলোকে অবশ্য চিহ্নিত করতে হবে বলে জানান আইনমন্ত্রী আনিসুল হক। বৃহস্পতিবার রাতে জাতিসংঘ সাধারণ পরিষদের বিশেষ অধিবেশনে দুর্নীতি বিরোধী সাধারণ আলোচনায় সম্প্রচারিত প্রি রেকর্ডেড ভিডিও বক্তব্যে একথা বলেন আইনমন্ত্রী। Comprehensive, complete society approach involving all stakeholders, including women and youth, to fight corruption. While our fight against corruption is critical to the 2030 agenda and our sustainable future, we must join hands in the spirit of multilateralism to address the underlying factors and enablers of corruption at both national and international levels. দেশে করোনা ভাইরাসের ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টের কমিউনিটি ট্রান্সমিশন হয়েছে বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউশন IEDCR। সম্প্রতি 50টি নমুনার জিনোম সিকোয়েন্সিং এর মধ্যে 40টিতেই ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। এদিকে আজও দেশে করোনা ভাইরাসে 24 ঘন্টায় 34 জন মারা গেছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা 12,583 জন, নতুন শনাক্ত 1,444 জন, মোট শনাক্ত 7,98,830 জন। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয় 24 ঘন্টায় সুস্থ হয়েছেন আরও 1,397 জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা 7,38,805 জন। সীমান্তবর্তী বিভিন্ন জেলায় হু করে বাড়ছে করোনা সংক্রমণ। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গেল 24 ঘন্টায় করোনা ও এর উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 16 জনের। এদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জে 9, রাজশাহীতে 6 ও নওগাঁর 1 জন রয়েছেন। এছাড়া চুয়াডাঙ্গা, বাগেরহাট, মোংলা সহ বেশ কিছু জেলায় করোনার গতি ঊর্ধ্বমুখী। প্রতিনিধিদের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন অফি ইসলাম। সীমান্তবর্তী জেলায় বাড়ছে করোনা সংক্রমণ। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গেল 24 ঘন্টায় করোনা ও করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 16 জনের। এদের মধ্যে 10 জন পজিটিভ এবং 6 জনের উপসর্গ ছিল। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জের 9 জন, রাজশাহীর 6 জন এবং নওগাঁর 1 জন রয়েছে। গেল 24 ঘন্টায় শুধু রাজশাহীতেই করোনা শনাক্ত হয়েছে 65 জনের। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 32 জন। এদিকে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে নওগাঁ পৌরসভা এবং নিয়ামতপুর উপজেলায় চলছে দ্বিতীয় দিনের লকডাউন। অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকলেও সিএনজি অটোরিকশায় চলাফেরা করছে মানুষ। শহরের বিভিন্ন মোড়ে চেকপোস্ট বসিয়ে চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। দোকানের কর্ম করে খেতাম, এখন দোকান আমাদের বন্ধ হয়ে গেছে। গাড়ি ঘোড়া তখন বন্ধ হয়ে গেছে।
চাঁপাইনবাবগঞ্জে দ্বিতীয় দফা লকডাউনের চতুর্থ দিন আজ। এখানে নতুন করে আরো 109 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের শতকরা হার 41.60%। চলাফেরা খুব সমস্যা, অসুবিধা, প্রচুর অসুবিধা, মানে মরে যাওয়া ভালো তো বেঁচে থাকা ভালো লাগে। প্রচুর সমস্যা, এই রোদের মধ্যে কেমনে হেঁটে যাবো? এখন যদি হেঁটে যাই আবার জ্বর হবে বা ঠান্ডা লাগবে, তখন বলবো কিছু না করোনা। যশোরের বেনাপোলে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় স্বাস্থ্যবিধি মানাতে জোর দিচ্ছে প্রশাসন। একই সঙ্গে বেনাপোল স্থলবন্দর এলাকায় মোতায়েন করা হয়েছে বিজিবি। সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায় গেল কয়েকদিনে বৃদ্ধি পেয়েছে করোনা সংক্রমণ। 24 ঘন্টায় নতুন করে 51 জন আক্রান্ত হয়েছেন। জেলার সীমান্ত দিয়ে অবৈধ পথে আসছে মানুষ, তাই ভারতীয় ভেরিয়েন্ট ছড়িয়ে পড়ার আশঙ্কাও রয়েছে। চুরাই পথে দালাল দিয়ে অরক্ষিত পথ চলে আসছে, এগুলো নিয়ে আমরা খুব বিপদের মধ্যে আছি, চিন্তার মধ্যে আছি। খুলনায় করোনা ভাইরাসের সংক্রমণ রোধে 7 দিনের বিধিনিষেধ চলছে ঢিলেঢালাভাবে। সরকারি নির্দেশনায় খুলনা সদর, খালিশপুর ও সোনাডাঙ্গা থানাধীন সব দোকানপাট, মার্কেট বন্ধ রয়েছে। তবে কাঁচা বাজার সহ নিত্য প্রয়োজনীয় দোকানপাট খোলা রাখা হয়েছে। অভি ইসলাম, টিভি। চোখের সামনে দখল হয়ে যাচ্ছে রাজধানীর উত্তরা লেক, গড়ে উঠেছে অসংখ্য ভবন, ফেলা হচ্ছে ময়লা আবর্জনা, পানির দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে আশেপাশে। এখনই পদক্ষেপ না নিলে অবশিষ্ট লেকও দখলে চলে যাবে বলে মনে করেন নগরবিদরা। দ্রুত পার বাধায় ও ওয়াকওয়ে নির্মাণের তাগিদ দিলেন তারা। দেখুন নিহার নদীর ক্যামেরায় জুলহাস কবিরের রিপোর্ট। একটি ফেসবুক স্ট্যাটাস। দিলরুবা হায়দার নামে উত্তরা 11 নম্বর সেক্টরের লেকপাড়ের বাসিন্দা এই স্ট্যাটাস দেন, যেখানে নিজের চোখের সামনে ঘটা উত্তরা লেকের দখল ও দূষণের বর্ণনা দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি স্ট্যাটাসের পর আরটিভি টিম সরেজমিনে যায় সেখানে। প্রিয় লেকটি গেল 1 দশকে কিভাবে দখল আর দূষণের শিকার হয়েছে তা তুলে ধরেন দিলরুবা হায়দার। প্রায় 1 যুগের মতো সময় এখানে বসবাস করছি এবং আমি যখন এখানে প্রথম আসি তখন এই লেকটা একদম টলটলে পানি ছিল, খুব সুন্দর ছিল এবং চোখের সামনেই প্রথমে আবর্জনা দিয়ে ভরাট করা হলো, এরপরে সেই আবর্জনার উপর মাটি ফেলে মানে বাড়িগুলো তোলা হলো। কুচকুচে কালো ময়লা পানি থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে আশপাশে। অসংখ্য বস্তি ঘর আর বহুতল ভবন গড়ে উঠেছে লেকের জায়গা দখল করে। গড়ে তোলা হয়েছে ধর্মীয় প্রতিষ্ঠান। ময়লা আবর্জনা ফেলে ভরাট করা হয়েছে লেকের বড় একটি অংশ। গেল 1 দশকে এই লেকে কি পরিমাণে দখল হয়েছে তার বড় উদাহরণ হলো এখানে গড়ে ওঠা আশপাশের এই ভবন এবং বস্তিগুলো। আমার পিছনে থাকা এই 3টি ভবন গেল 1 দশকে এই লেকের উপরে নির্মাণ করা হয়েছে এবং এই লেকটি যে পানি প্রবাহটি ছিল সেটি এই ভবনগুলো নির্মাণের কারণে তার পাশ দিয়ে একটি সরু খালে পরিণত হয়েছে, যে কারণে উত্তরার এই প্রকল্পটির যে মূল উদ্দেশ্য ছিল সেটি এখন ব্যাহত হচ্ছে। বারবার ব্যয় ও মেয়াদ বাড়ছে উত্তরা লেক উন্নয়ন প্রকল্পের, ফলে দেরি হচ্ছে কাজ শেষ করতে। দখলের পর এখনও যা টিকে আছে তা বাঁচাতেই দ্রুত প্রকল্পের কাজ শেষ করার তাগিদ দিলেন এই নগরবিদ। এই লেকগুলো কিন্তু শুধুমাত্র সৌন্দর্যের কোনো বিষয় না, এটা একটা গণপরিসর, সাথে সাথে এটা হচ্ছে পানি ধারণের একটা জায়গা। এই প্রবাহ যদি না থাকে এবং এখানে যদি এরকম বেদখল হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে যে মূল উদ্দেশ্য এই জলাভূমিগুলোর, লেকগুলোর, সেটা কিন্তু অনেকাংশে ব্যাহত হয়। উত্তরাতে যে কটা বিদ্যমান লেক আছে সবগুলোকে নিয়ে চমৎকার কিন্তু ব্লু নেটওয়ার্ক তৈরি করা যায়। সবুজ ঢাকা গড়ে তুলতে কর্তৃপক্ষের পাশাপাশি লেকের দখল দূষণ কমাতে নাগরিকদেরও অনেক দায়িত্ব রয়েছে বলে মনে করেন নগরবিদেরা। জুলহাস কবির, আরটিভি, ঢাকা। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটার কলাপাড়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জলোচ্ছ্বাসে কলাপাড়ার চর হাবিবের 40টি জেলে পরিবার বসতবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। এই অবস্থায় জীবন বাঁচাতে সরকারি বেসরকারি সহায়তার আশায় দিন পার করছে সর্বস্ব হারানো পরিবারগুলো। কুয়াকাটার সংবাদদাতা জসিম পারভেজের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন নুসরাত জাহান সিদ্ধি। কুয়াকাটায় প্রায় 50 বছর আগে প্রমত্তা রাবণাবাদ নদের মোহনায় জেগে ওঠে এ চর হাবিব। চরটিতে প্রায় 40টি জেলে পরিবারের বাস। সম্প্রতি ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে পূর্ণিমায় অস্বাভাবিক জোয়ার হওয়ায় চরের বেশিরভাগ ঘরবাড়ি পানির তোড়ে ভেঙে দুমড়ে মুচড়ে গেছে। টানা 2 দিন তুমুল জলোচ্ছ্বাসের তাণ্ডবে ঘরবাড়ি নষ্ট হওয়ার পাশাপাশি ভেসে গেছে গরু, ছাগল, হাঁস মুরগি সহ ক্ষেতের ফসল। ট্রলার, জাল, নৌকা, মানুষ এই সম্পূর্ণ জিনিস নদীতে বিলীন করে গেছে। কিস্তি কিস্তি বন্যা হয়ে সব কিছু নিয়ে যায়।
আমরা খাবারও কিছু পাই না। ঘরের মনে করেন 20-25টা থেকে হাঁস ছিল, মুরগি ছিল, এগুলো সবই চলে গেছে। বন্যা আমরা অনেক কষ্ট করছি, দুঃখ করছি, সাগরে আমাকে বাসায় হেলাই দিয়েছে। বিধ্বস্ত এই পরিবারগুলোকে পুনর্বাসন ও জীবিকার ব্যবস্থা করার জন্য সরকার ও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে স্থানীয় জনপ্রতিনিধিরা। বাড়িঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে এবং জরুরি ভিত্তিতে এই পরিবারের প্রতি যদি সরকারের পাশে দাঁড়াবার জন্য অনুরোধ জানাচ্ছি এবং যত প্রকার বিত্তবান ব্যক্তিবর্গ আছে এবং সকলকে এই পরিবারের পাশে দাঁড়াবার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। এ অবস্থায় দ্রুত প্রয়োজনীয় সহায়তা কামনা করছে অসহায় পরিবারগুলো। নুসরাত জাহান সিনথি, RTV। নিজস্ব খরচে কোয়ারেন্টাইন পালন করতে গিয়ে সৌদি আরবে প্রতারণার শিকার হয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। মোটা অঙ্কের টাকা নিলেও বাংলাদেশ বিমান তাদেরকে নিম্নমানের আবাসন ও খাবার যোগান দিচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। পরিস্থিতি উত্তরণে প্রধানমন্ত্রীর সহায়তা চান তারা। সৌদি ব্যুরো চিফ আবুল বশিরের সহায়তায় অরণ্য গফুরের রিপোর্ট। করোনা মহামারীর কারণে সাধারণ বিমান যোগাযোগ বন্ধ থাকলেও বাংলাদেশি শ্রমিকদের জন্য নিজ খরচে 7 দিন কোয়ারেন্টাইন পালনের শর্তে প্রবেশের অনুমতি দেয় সৌদি সরকার। শর্ত মেনে 30 জুন বাংলাদেশ বিমানের তত্ত্বাবধানে রিয়াদে যায় বেশ কয়েকজন, কিন্তু রিয়াদে নেমেই দায়িত্বপ্রাপ্ত এজেন্সি বিমান হলিডেজের প্রতারণার শিকার হন তারা। ৭৮,৩15 টাকা নিচ্ছে। সেখান থেকে আমাদের বলছে যে তোমাদের 3 স্টার হোটেল দেওয়া হবে। এখানে সব লেখা আছে 3 স্টার হোটেল, কিন্তু আমাদের 3 স্টার হোটেল দেয় নাই, আমাদের নিম্ন ধরনের একটা হোটেল দিচ্ছে। রিয়াদের সুযোগ সুবিধাহীন হোটেলের কথা জানানো হয়েছে দূতাবাসকে, কিন্তু সংখ্যা কাটছে না তাদের। একজন মানুষের খাবার এতটুকু খাবার বাংলাদেশের একজন লোকের হয় না। যে খাবার দিচ্ছে নিম্ন ধরনের খাবার দেয় তো পানি দেয় না। এই হলো আমাদের অবস্থা। যখন আমরা কর্তৃপক্ষকে অনেক কমপ্লেইন করলাম, কমপ্লেইন করার পরে কর্তৃপক্ষ আমাদের বলতেছে যে তোমাদের একজন লোকের প্রতি 1000 টাকা কন্ট্যাক্ট হয়েছে 7 দিনে, 2টা করোনা টেস্ট আর তোমাদের বিমানবন্দর থেকে নিয়ে আসা 1000 টাকা কন্ট্যাক্ট হয়েছে, 1000 আর 3 বেলা খানা। এর বেশি আমরা কিছু দিতে পারবো না। মহামারীর মধ্যে এই ধরনের প্রতারণার সঠিক সুরাহা চান পরিবারের আশা ভরসার স্থল এই মানুষগুলো। আমরা এই বাংলাদেশের এই গরিব মানুষগুলো যদি প্রতারিত হয়, আমরা কোথায় যাব? মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বলুন। আপনার চরণে আমার 2 হাত রেখে আমি বিশেষভাবে অনুরোধ করছি, আপনি এই বিষয়টা আপনার নিজের মতো করে দেখবেন। আমি জানি আপনি বাংলাদেশ প্রবাসীদের জন্য অনেক মায়া দয়া। সংশ্লিষ্টরা বলছেন, নিম্ন পরিবেশের কারণে এখানে কোভিডেও আক্রান্ত হতে পারেন কেউ, যা প্রভাব ফেলতে পারে পুরো শ্রমিক রপ্তানির উপরই। ৭৮,৩15 টাকা এটা কেন নিছে? অরণ্য গফুর, RTV। সরকার সুবিধা বঞ্চিত শিশুদের ভাগ্য উন্নয়নে নিরন্তর কাজ করে যাচ্ছে। তবে শুধু সরকারের একার পক্ষে তাদের অবস্থার উন্নয়ন ঘটানো সম্ভব না। তাদের ভাগ্য বদলে সবাইকে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় জুম বাংলাদেশ ইউথ ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধা বঞ্চিত শিশুদের মধ্যে ফল বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় জুম বাংলাদেশ স্কুল সেগুনবাগিচা ও হাইকোর্ট শাখার প্রায় 120 শিশুর মাঝে আম, কাঁঠাল, লিচু, তাল ও কলাসহ নানা রকম দেশীয় ফল বিতরণ করা হয়। জানাবো ক্লেমন খেলার সংবাদ, ফুটবল প্রসঙ্গ। সম্মিলিত চেষ্টা ও খেলার কৌশল কাজে লাগিয়ে ভারত ও ওমানের বিপক্ষে জয় পেতে চায় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ডিফেন্ডার তপু বর্মন। এক ভিডিও বার্তায় তিনি আরও বলেন, ভারতের বিপক্ষের ম্যাচটি গুরুত্বপূর্ণ ম্যাচ। এই ম্যাচে জয় পরাজয়ের ওপর নির্ভর করছে এশিয়া কাপ ও বিশ্বকাপ। এদিকে শুক্রবার জেমিডের শিষ্যরা সুইমিং ও জিমে সময় কাটান। কাতারের দোহায় বিশ্বকাপ বাছাই পর্বে 7 জুন ভারতের বিপক্ষে নামবে বাংলাদেশ। 15 জুন ওমানের মুখোমুখি হবে লাল সবুজরা। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবে না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকেও সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে RTV। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। RTV সবচেয়ে সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/RTV Digital। এখন থেকে RTV সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন RTV প্লাসে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।